নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। ভিডিওটা শুরু করার আগে কয়েকটা ব্যাপারে আপনাদের একটু বলে নিই। অনেকেই দেখছি লিখছেন যে আমি টেলিগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমাকে এখনও অ্যাকাউন্ট যোগ করা হয়নি। আমি কিন্তু প্রত্যেকের ইয়েতে সঙ্গে সঙ্গে লিখি যে আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো আমাকে এখানে দিন, আমি দেখছি, কিন্তু কেউ পরবর্তীকালে হয়তো আর মেসেজটা দেখেন না। তো আমি এখানে বলছি, যারা এখনও অ্যাকাউন্ট খোলার পরও আমাদের শেয়ারবাজ স্পেশাল যে ছোট গ্রুপটা আছে তার সঙ্গে এখনও যুক্ত হতে পারেননি, তারা একটা নাম্বার কাইন্ডলি নোট করে নিন। আমি স্ক্রিনেও দিতে পারবে কিনা আমি জানি না, আমি বলবো একবার, আপনারা নোট করে নিন। 9330159841। আরেকবার বলছি, 9330159841। যারা আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সে আপস্টকেই খুলুন কি ইয়েতেই খুলুন, যেখানেই খুলে থাকুন না কেন, আপনি খালি আপনার নাম, যে মোবাইল নাম্বারটা ইউজ করেছেন অ্যাকাউন্ট খুলতে সেটা, এবং আপনার ক্লায়েন্ট আইডি, এই তিনটে মেনশন করে আমাকে খালি একটা মেসেজ করে দেবেন। আমি চেষ্টা করছি কালকের মধ্যেই আপনাদের সবাইকে জয়েন করিয়ে দেবার। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, সবসময় জানবেন যে আমি যে ভিডিও করি, ভিডিওর নিচেই দেখবেন টেলিগ্রামের লিঙ্ক থাকে। টেলিগ্রামের লিঙ্ক দিয়ে শেয়ারবাজ চ্যানেল আছে, ওই চ্যানেলে জয়েন হতে পারেন। যাই হোক, ভিডিওটা শুরু করি এবার। আপনারা দেখেছেন যে শনি রোববারের মধ্যে একটা ছোট একটা নিউজ এসছে যে হিন্ডেনবার্গ আবার বলেছে যে কোনো বড় কিছু আসছে, এবং তারপরে সে জানিয়েছে যে সেবির চেয়ারম্যানের সঙ্গে আদানির যোগসূত্র আছে, এই জন্য আদানি নিয়ে যে অ্যালিগেশন তারা করেছিল সেটা ভালোভাবে সেবি মানে ঠিকভাবে পরীক্ষা করেনি, ফলে আদানি ক্লিন চিট পেয়েছে। ঠিকভাবে দেখা হয়নি আর কি ওটাকে। তো এই নিয়ে মার্কেটটা একটা দোলাচলে ছিল। যাই হোক, আজকে মার্কেট সেইভাবে কোনো রিয়াকশান করেনি, এবং দেখবেন যে ভারতের যারা অপোজিশন পার্টি আছে তারাও এটা নিয়ে একটা অনেক অপোজিশন লিডার একটা রিল করেছেন, একটা ফেসবুক পোস্ট করেছেন, এবং সমস্তই নানা রকম কোশ্চেন এসছে। প্রথম কথা হচ্ছে যে কোনো অ্যালিগেশন যদি আসে, সেটা নিয়ে একটা অবশ্যই কিছু একটা করা উচিত। এটা জাস্ট একটা বিচার বিভাগীয় তদন্ত যেটা ওনারা চাইছেন, কিন্তু সেই অ্যালিগেশনের তো কিছু সারবত্তা থাকতে হবে, একটা বলতে হবে যে কি পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, কবে পাওয়া গেছে। যেটা ওনারা বলেছেন, যেটুকু আমি দেখলাম আর কি, সত্যি মিথ্যে আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়। 2015 সালে মিসেস বুচ কিছু একটা, এবং ওনার স্বামী কোনো একটা ফান্ডে বড় টাকা লাগিয়েছিলেন, এবং সেটা একইভাবে আদানিরও ওখানে লাগানো আছে। এখন 2015 সালে যদি সত্যি উনি লাগিয়ে থাকেন, মানে যেরকম দেখলাম, এটা সত্যি মিথ্যে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, যেটা দেখেছি। তা 2015 সালে তো উনি জানতেন না 2022 সালে উনি সেবি চেয়ারম্যান হবেন। ধরুন আজকে আপনি একটা কোনো ফান্ডে ইনভেস্ট করেছেন, এখন 2030 সালে গিয়ে আপনি বড় কেউ হলেন, সেই ফান্ড নিয়ে কোনো গোলমাল হলো, সেই ফান্ড নিয়ে কোনো একটা গণ্ডগোল হলো, তাহলে কি এটা ধরা হবে যে আপনার সঙ্গে এই ফান্ডের কোনো যোগসাযোগ আছে? যদি এতটাই সরল কিনা আমার জানা নেই, কিন্তু যেরকম জানা যাচ্ছে, যেটা ডিসক্লেমার দিয়েছেন সেই অনুযায়ী বলছি, সেটা যদি হয়, এটা একটা বোগাস অ্যালিগেশন। এই অ্যালিগেশনের কোনো কিচ্ছু নেই আর কি। আর আরেকটা কথা যদি থেকেও থাকে, তো আমি সবসময় মনে করি যে ভারতের অথরিটি, ইন্ডিয়ান অথরিটি, সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, অন্য কেউ হতে পারে, ইন্ডিয়ান অথরিটিকে আমি বেশি বিশ্বাস করব বাইরের কোনো সংস্থা ছাড়া। বিশেষ করে সেই সংস্থাকে, যে সংস্থা নিজের লাভের জন্য এই খবর ছাড়ে। সে তো আপনার আমার ভালোর জন্য করেনি। সে আগেরবারও আদানি খবর দিয়েছিল, আগে আদানিকে শর্ট করে তারপর খবর দিয়েছে, যাতে খবর পড়ার পরে আদানি পড়ে যায়, এবং তার যারা ক্লায়েন্ট, যাদেরকে সে শর্ট করতে বলেছে, সেই খবরে সে লাভ হয়। এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ইনসাইডার ট্রেডিং। এটা অ্যাকচুয়ালি আপনি করতে পারেন কি? ধরুন আপনি ধরুন একটা কেউ আছেন, আপনি আগে থেকে একটা খবর ছাড়বেন, তার আগে আপনার ক্লায়েন্টকে বললেন এই করব। এটা অ্যাকচুয়ালি পানিশেবল অ্যাক্ট। আপনি এইভাবে একটা বলে ইচ্ছা করে মার্কেটকে আপনি নিচে নামাবার চেষ্টা করছেন। যাই হোক, জানি না এর কোনো তো সারবত্তা কতটা। এবার যে অথরিটি, সেই অথরিটি বুঝবে এটা নিয়ে কতটা তদন্ত হওয়া প্রয়োজন।
যদি সত্যি করে তদন্ত হওয়ার মতো কিছু থাকে, যদি হিন্ডেনবার্গ সেসব কিছু দিয়ে থাকে, অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন। কারণ যে কোনো কিছুই যদি আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আসে তো ইউ শুড কেম ক্লিন। কিন্তু এমন কিছু অ্যালিগেশন যে অ্যালিগেশনে কোনো সারবত্তাই নেই, আমি একটা আপনাকে বলে দিলাম এই তোমার এই আছে, তুমি অমুক ব্যাংক থেকে করেছো, আপনার সেই ব্যাংকে কিছু নেই, তো এরমভাবে তো অ্যালিগেশন দেওয়া যায় না। জানি না কী হবে, তবে আমি বলবো যে ভারতের মার্কেট যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছে বলেই আজকে সেই মার্কেট সেভাবে কোনো এফেক্ট আপনি দেখতে পাননি। কিন্তু সেটার থেকে বড় খবর মার্কেটের মাঝের দিকে এসছে, যেটা আপনারা কজন লক্ষ্য করেছেন আমি জানি না। সেটা হচ্ছে চায়না হঠাৎ বলেছে উই আর ইন ফুল সাপোর্ট অফ ইরান। আমরা ইরানকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। ইরানের ভৌগোলিক যা আছে সেইটাকে রক্ষা করবে চায়না। তো এইটা সরাসরি আমেরিকাকে থ্রেট দেওয়া, যদি ইরানের ওপর আক্রমণ হয় তো ইরানকে কিন্তু চায়না হেল্প করবে। দিস ইজ ভেরি ব্যাড। যদি এরম সত্যি করে কিছু হয়ে থাকে, যদি টেনশন বাড়ে, তাহলে ইরান আর একটু কলার তুলে কিছু করলেও করতে পারে, কারণ জানবে ওর পেছনে চায়না আছে। যেটা এতদিন ইরান নিজে ভাবছিল সেটা হবে না। আর চায়না করলে আবার যদি রাশিয়া পরবর্তীকালে, যেহেতু রাশিয়া কমপ্লিটলি আমেরিকার এগেনস্টে, তো রাশিয়াও যদি আবার সাপোর্ট দেয় তখন এটা কিন্তু একটা বাজে টেনশনের দিকে যাবে। তো আমি জানি না এটা কতদূর কী হবে। খুবই প্রাথমিক ঘটনা, প্রাথমিক কথাবার্তা বলা হয়েছে, এটা নিয়ে এখনই ভাবছি না, কিন্তু এইটা আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখা কি, যদি কোনো আপনাদের ট্রেডিং পজিশান থাকে, পজিশানের এগেনস্টে হেজ রাখতে হবে, বা পজিশান কেটে যদি লাভ থাকে, যেরকম লাভ পয়সাই হোক একবার কেটে দিলেন, ফাঁকা বসে থাকলেন। দেখুন, যারা ইনভেস্টার আছেন, ইনভেস্টারদের এখনই কোনো টেনশনের কারণ নেই, কিছু ঘটেও নি, এবং এর আগে অনেক যুদ্ধ, করোনা সবই তারা দেখেছেন। সুতরাং লং টার্ম 3 to 5 ইয়ার্স যাদের মেন্টালিটি, তাদেরকে কিছু বলবার নেই। অনেকেই বলছেন যে আপনি একটা পোর্টফোলিও করে দিন। হ্যাঁ, পোর্টফোলিও করে দিতেই পারি, কিন্তু এইসব টেনশন কি হবে, এত নিয়ে আপনারা পোর্টফোলিও, ব্যাপার কি জানেন তো, ব্যাপার হচ্ছে যে পোর্টফোলিও দেয়, যাকে দিল তার থেকে কিন্তু তার টেনশন বেশি। কারণ আমার পোর্টফোলিও অন্তত ধরুন 8-10 হাজার লোক দেখবেন, তা দেখার পর তারা ভগবান করুক যদি কিছু হলো না, কিন্তু যদি কোনো একটা যুদ্ধ হয়, কিছু খারাপ হয়, আমার নিজের অনেক বেশি খারাপ লাগে। তো আমি অনেক সিকিওরভাবে, যখন মার্কেট মোটামুটি ঠিক আছে, হঠাৎ করে কিছু এলে তো কিছু বলার নেই, সেটা আমারও কিছু করার থাকবে না। এমন নয় যে আমি দেবো তারপর কিছু আসবে না। কিন্তু এগুলো এখনও যেহেতু টেনশন চলছে, এখনও আমরা মার্কেটটা সিকিওর নয়, যে না একটা স্থিতাবস্থা এসছে, সেটা আপনি কোনো দিক দিয়েই বলতে পারবেন না। না আমেরিকার দিক দিয়ে বলতে পারবেন, না এদিক দিয়ে জাপান কিছুটা একটু স্থিতাবস্থা এসছে, আবার মিডল ইস্ট টেনশন বাড়ছে। সুতরাং একটু ওয়েট করে যাওয়া আমার মতে ভালো। হয়তো আমি দেব, একটু দাঁড়িয়ে যান, একটু দেখে নিই। এবং যারা কিছু শেয়ারের নাম বলছেন যে NHPC বা IRFC, NHPC আপনি এমনি রাখতে পারেন, শেয়ারটা এমনি ফান্ডামেন্টালি কিছু খারাপ নয়, কিন্তু মার্কেট যদি পড়ে সবই পড়বে। যদি লং টার্ম ভিউ থাকে টেনশনের কিছু নেই। আগের দিন যেটা দিয়েছিলাম যে আপনার রেল স্টকগুলোর একটু রেজাল্টটা খারাপ হয়েছিল, রেজাল্ট খারাপ হওয়ার কারণে রেল স্টকগুলো একটু নিচে গেছিলো, আজকে আবার ভালোই রিকভার করেছে। তো রেল স্টকগুলো আবার, যেহেতু আমাদের ভাবনাটা রেল স্টক নিয়ে অন্য, যে আপ টু মিডল ইস্ট পর্যন্ত রেলওয়ে যাবে, অমুক তমুক হবে, পুরোপুরি খোল নালচে বদলে যাবে, কিছু হয়তো নতুন আপনার কিছু সেকশন হয়তো আপনার প্রাইভেটাইজেশনের জায়গায় যেতেও পারে, সেই জন্য রেলওয়ে স্টক এক্ষুনি খুব খারাপ হয়ে যাবে এরম নয়। তবে চেষ্টা করতে হবে যতটা নিচে যখন যে কোনো প্যানিকে যদি নিচে পাওয়া যায়, দ্যাট উইল বি বেটার। একই জিনিস হচ্ছে আপনার ডিফেন্স স্টকগুলো সম্বন্ধে, হ্যাল নিয়ে অনেকে বলতে বলেছেন। হ্যাল এমনি তো ঠিকই আছে, কিন্তু ভ্যালুয়েশন তো সস্তা নয়, ভ্যালুয়েশন বেশি নয়, স্ট্রেস নয়, কিন্তু সস্তাও নয়। সেই জন্যে যদি মার্কেট খারাপ হয় আর একটু ভ্যালুয়েশন নিচে যাওয়ার চান্স থাকবে। খুব মারাত্মক হচ্ছে 14 তারিখের রেজাল্টটা। 14 তারিখের রেজাল্ট যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে দেখবেন পুরো ডিফেন্স সেক্টরটাই জুম করবে, আবার একটু ভালো হওয়ার চেষ্টা করবে, যদি বাকি সমস্ত কিছু ভালো থাকে, মিডল ইস্ট টেনশন সব কিছু ভালো থাকে। আর 14 তারিখের রেজাল্ট যদি খারাপ হয়, সেক্ষেত্রে একটু হয়তো আপনাদের আরও সময়টা হয়তো একটু বেড়ে যাবে।
আরও 3 মাসের জন্য ওয়েট করতে হবে। হ্যাল ট্যাল যারা আগে ওপরের দিকে যারা কিনেছেন রয়েছেন, অ্যাজ এ ইনভেস্টার আপনার চিন্তা করার কিছু নেই। আই স্টিল বিলিভ হ্যাল একটা 5 ডিজিট স্টক হবে একদিন। এ নিয়ে আমার যদি একই রকমভাবে হ্যালকে আজও হ্যাল যেরকমভাবে সমস্ত কিছু অর্ডার পাচ্ছে সব যদি একই থাকে, হ্যাল উইল বি আ 5 ডিজিট স্টক। সুতরাং আমার ওই নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু ফর দ্য টাইম বিং শর্ট টার্মের জন্য মার্কেটটা যেহেতু একটু কী বলবো, একটু দোনামোনাতে আছে, তো আপনাকে একটু চিন্তা করতে হবে। সোজা কথা, যেদিনকে দেখবেন 450-এর ওপর পরপর দুটো দিন, 24,450-এর ওপর দুটো দিন নিফটি বন্ধ হয়েছে, আপনি জানবেন যে নতুন যাত্রা, ওপরের যাত্রা শুরু। আপনি আলটিমেটলি নিউ হাই দেখতে পাবেন। আবার একইভাবে যদি দেখেন যে 23,890-এর নিচে বন্ধ করছে, তখন আপনাকে ভাবতে হবে যে মার্কেটটা হয়তো আরও 3-4% নিচে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পরপর দুদিন, কিন্তু দুদিনটা খুব জরুরি। ব্যাঙ্ক নিফটি অনেক বেশি স্ট্রং দেখাচ্ছে, কারণ ব্যাঙ্ক নিফটি আগেই অলরেডি 3,000-3,500 পয়েন্ট কারেক্টিভ হয়ে বসে আছে। তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে মার্কেটকে ওপরে তুলতে পারে, সেরকম একটা চান্স আছে। সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক এখনও যে সেকেন্ড ফিডারে আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক এমন একটা জায়গায় আছে 1150-1170, খুব স্ট্রং জায়গা। যদি 1150 না ব্রেক করে, এখান থেকে যদি ঘোরে, তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্যান লিড ব্যাঙ্ক নিফটি, এবং সেটা হয়তো মার্কেট রিভাইভ একটু করতে পারে। ছোট স্টকের মধ্যে একটা স্টক দিয়েছিলাম আপনাদের, ইএমএস, আজকে 900 টাকার ওপর দেখবেন ক্লোজ দিয়েছে। খুবই ভালো, মোটামুটি ভালো রেজাল্ট, এবং তার উপর এই ধরনের স্টকের ভ্যালুয়েশন কীরকম হতে পারে, নতুন নতুন ভ্যালুয়েশন করছে আর কি। দেখা যাক এটা কোথায় যায়। আর মার্কেটটা একটু দেখে চলতে হবে, কারণ প্রতিদিন নতুন নতুন খবর আসছে। চেষ্টা করবেন রাতের বেলা বেশি কিছু নিয়ে না যাবার, অন্তত ফিউচার বা অপশানসে। যা করবেন দিনের মধ্যে করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, নমস্কার।